হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি একটি গ্রাম বাংলার সত্যি ভৌতিক ঘটনা। এবারের কাহিনীটি ঠাকুমার জীবনে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনাকে কেন্দ্র করেই আবর্তিত হবে। আমার ঠাকুমা একবার তার এক বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পরে ওই স্থানটির সম্পর্কে তার মনে নানান রকমের চিন্তা তৈরি হয়েছিল। সেই সকল চিন্তার উপরে ভিত্তি করেই তিনি তার বড় মেয়ে অর্থাৎ আমার বড় পিসিকে বাড়ির পিছনের বাগানে যেতে নিষেধ করে দিয়েছিলেন। রাতের বেলা ওই বাগানে খারাপ শক্তির প্রভাব বেশি থাকে। এটা জানা মাত্রই বড় পিসির মনের মধ্যে এই বিষয়টিকে নিয়ে আরো নতুন চিন্তা তৈরি হতে শুরু করেছিল। চিন্তার থেকে অধিক ছিল ওই স্থানটিকে নিয়ে তার তৈরি হওয়া কৌতূহল। তাই তারা কয়েকজন ভাই বোন মিলে রাতের অন্ধকারে ওই জঙ্গল পরিদর্শনে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা এমন কিছুর অভিজ্ঞতার শিকার হয়েছিল, সেটির কথা ভাবলে আজও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেই অভিজ্ঞতার কথাই আপনাদের সামনে তুলে ধরব এই ঘটনাটির মধ্য দিয়ে। আমাদের চ্যানেল সত্যি ভৌতিক কাহিনীকে সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের গল্পটি শুরু করা যাক। রোজই নিত্য নৈমিত্তিক সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যেতে বেশ ভালোই লাগছে। ভৌতিক কাহিনী বলতে আসলে কি বোঝায় বলুন তো? কোনো অচেনা বস্তুকে ঘিরে মানুষের কৌতূহল? আমরা কি আদৌ সেই পরিস্থিতিগুলোর মধ্যে পড়েছি? হয়তো পড়িনি, কিন্তু দেখুন তবুও বিষয়গুলিকে নিয়ে আমাদের কৌতূহলের কিন্তু কোনো শেষ নেই। আর এই কৌতূহলই আমাদেরকে গল্প শুনতে টেনে নিয়ে আসে। আমরাও বিষয়গুলিকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করতে থাকি। এই ভয়ের থেকে ভৌতিক শব্দটি উত্থাপিত হয়েছে। সব সময় যে চোখের সামনে ভূত দেখতে পাওয়া যায় এমনটা কিন্তু নয়। তবুও আমরা কোনো একটা বিষয়কে কেন্দ্র করে ভাবতে থাকি। সামনে যেটিকে দেখছি সেটি ভূত ব্যতীত আর কিছুই নয়। অন্ধকারে দেখতে পাওয়া কোনো ছায়া, কিংবা রাতের অন্ধকারে বদ্ধ ঘরে পর্দার সামনে নড়ে ওঠা হাওয়া বাতাস না থাকা সত্ত্বেও কারোর ফিসফিসানির শব্দ, অচেনা কোনো উপস্থিতি, পিছনে না দেখেও কারোর ঠায়ে দাঁড়িয়ে থাকার অনুভূতি, এই সবই কিন্তু আমাদের ভয়ের আবেগকেই ত্বরান্বিত করে থাকে। আর আমরাও সেই আবেগের বশবর্তী হয়ে পড়ি। ঠিকই ধরেছেন, আজকের কাহিনীটিও এইরকমই একটা অধরা আবেগকে কেন্দ্র করে সংযোজিত হতে চলেছে। তবে সেটি অনুভূতি ছিল নাকি কোনো ভয়ঙ্কর সত্যি, সেটা না হয় গল্পটি শুনবার পরেই আপনারা আন্দাজ করে করবেন। তাহলে চলে যাই আজকের গল্পে। আজও একটি সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে বেশ ভালোই লাগছে। তবে সত্যি কথা বলতে কি, ঘটনাটি আমাদের সামনে তুলে ধরতে বেশ ভয় ভয় করছে। যে বিষয়টিকে নিয়ে আজকে কথা বলবো সেটা কোনো সাধারণ বিষয় ছিল না। ঘটনাটি আবর্তিত হয়েছিল আমারই পরিবারের আত্মীয়কে কেন্দ্র করে, আমার বড় পিসি। তাদের সাথে ঘটনাটি ঘটেছিল। ঠাকুমারা একবার জনা কয়েকে মিলে একটি গ্রামে পিকনিক করতে গেছিলেন। ওই গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য ছিল চোখে পড়ার মতো। সবুজ ঘাসে ঢাকা জমি, সেই সাথে বড় বড় শাল সেগুনের ঝোপ, সব মিলিয়ে প্রতিটি বিষয় ছিল আনকোরা নতুন মিশলে ইঙ্গিত বহনের জন্য যথেষ্ট। তবে ওখানে পৌঁছাতেই কিছু মানুষের মুখের কথা জায়গাটির অভ্যন্তরীণ সৌন্দর্যের ক্ষেত্রে সামান্য হলেও ব্যাঘাত ঘটিয়েছিল। আর সেটি ছিল স্থানীয় মানুষের বয়ান, কোনো একটি বিষয়কে ঘিরে তাদের কথা বলার ধরন ও সর্বোপরি ওই বিষয়টা সম্পর্কে মানুষের ধারণা ঠাকুমার মনকে আন্দোলিত করে তুলেছিল। ঠাকুমারা যেখানে গিয়ে উঠেছিলেন সেটি ছিল একটি বাগান বাড়ি। শুনেছিলাম ঠাকুমার ছোটবেলার বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়েছিলেন তিনি। বন্ধুটির নাম ছিল সুহাসিনী। পুরনো দিনের নামটাকগুলি এমনটাই হতো। অবশ্য মানুষের মনের সাথে মিল রেখেই নামগুলিকে দেওয়া হতো। সুহাসিনী হাসি খুশি একটা চেহারা নিয়েই সবসময়ই মানুষের সাথে মিশতে পছন্দ করত। ঠাকুমার কাছে তার এই স্বভাবটাই ছিল সর্বাপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ। তাই বিয়ের পরে তার সাথে সাক্ষাৎ না হতে পারার কষ্টটা বেশ তীব্রতার সাথেই তিনি অনুভব করতে পেরেছিলেন। সুহাসিনীর সাথে দেখা হওয়ার পরেই সে ঠাকুমাকে উদ্দেশ্য করে বলল, বিনা, খুব ভালো লাগছে তোরা এসেছিস। সত্যি আজকে মনটা ভালো হয়ে গেল। আয় ভেতরে আয়। ঠাকুমার তখন দুই সন্তান,
বড় মেয়ে অর্থাৎ বড় পিসি, যার বয়স ছিল 15 মতন। আর ছিলেন আমার বাবা, তার বয়স অবশ্য 5। বেশ অনেকটাই বয়স সীমার তফাৎ থাকলেও দুই ভাই বোনের মধ্যে মনের সামঞ্জস্যতা ছিল বৈকি। বড় পিসি সুহাসিনীকে বড় মাসি বলে সম্বোধন করতেই তিনি বুকে জড়িয়ে ধরলেন। এরপরে সকলে ঘরের ভিতরে প্রবেশ করলো। দুপুরে খাওয়া দাওয়া সেরে সুহাসিনী দেবী একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করলেন। পাক্ষিকভাবে বিষয়টিকে বিচার করতে গেলে মনে হতো যেন তিনি ভয়ঙ্কর কোনো বিষয়কে নিয়েই আলোচনা করতে ব্যস্ত, তবে সেটি তাদের কাছে কেবল একটি সাধারণ বিষয় হিসেবে ধরা দিয়েছিল। এটির কথা ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। সমগ্র কাহিনীটি আমি শুনেছিলাম ঠাকুমার মুখে, তবে পাড়া গাঁয়ের লোকেরা যে এভাবেই ভূত প্রেতদের নিয়ে শান্তিতে সহাবস্থান করতে পারতেন, সেটির কথা ভাব মাত্রই গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। তাহলে আজকে সেভাবেই কাহিনীটি আপনাদের সামনে তুলে ধরব, যেভাবে ঠাকুমা বর্ণনা করেছিলেন। সুহাসিনী ঠাকুমাকে বললেন, বিনা, আমাদের বাড়ির পিছনে একটা বাগান রয়েছে, দেখেছিস নিশ্চয়ই? ঠাকুমা বললেন, না, সেভাবে তো দেখিনি, কারণ বাড়িতে ঢোকবার সময় পেছনের দিকটা জঙ্গলের আকারই ধরা দিয়েছিল। সেখানে সে আরো অনেক কিছুই থাকতে পারে, এটা সেভাবে ধারণা করতে পারিনি। অবশ্য জঙ্গল আমার কাছে ভয়ের উদ্বেগকেই করে বই কি, কিন্তু তুই হঠাৎ সব কথা ছেড়ে এভাবে জঙ্গলের কথা বলছিস যে? সুহাসিনী মাসি বললেন, হ্যাঁ রে, বিষয়টা জানিয়ে রাখাই ভালো। বাড়ির পেছনের দিকটা ঠিক জঙ্গল বলবো না, জঙ্গল বললে ভুল বলা হবে। ওখানে একটা মস্ত বড় বাগান রয়েছে, সেটা অবশ্য আমাদেরই বাগান, পূর্বপুরুষের ভিটে। বুঝতেই তো পারছিস, বিশাল বড় সম্পত্তির মালিকানা কাঁধে নিয়ে এত কাল বেঁচেছিলেন আমার শ্বশুর মশাই। এই তো কিছুদিন পূর্বেই তিনি গত হয়েছেন। এরপরে আমার স্বামীকেই এই গোটা সম্পত্তি সামলাতে হচ্ছে। কিন্তু শ্বশুর মশাইকে একটা কাজ করতে দেখতাম, প্রতিদিনই সন্ধ্যের সময় বাড়ি থেকে বেরিয়ে যেতেন তিনি। হাতে থাকতো একটি থালা, আর তাতে সাজানো থাকতো নানা রকমের পঞ্চব্যঞ্জন। কেন সেটা বলতে পারবো না, কিন্তু নিজের কৌতূহল সম্বরণ করতে না পেরেই শ্বশুরমশাইয়ের পিছু নিতে শুরু করলাম। দেখলাম তিনি একটা বড় বেলগাছের তলায় গিয়ে ওই খাবারের থালাটা রেখে বললেন, হে ব্রহ্মদৈত্য, আপনি আমাদের উপরে এত কাল ধরে রুষ্ট হয়ে রয়েছেন। আপনাকে পরিতুষ্ট করবার উদ্দেশ্যেই সচেষ্ট রয়েছি, তথাপি কিছুতেই আপনি এই স্থান পরিত্যাগ করতে যান না। জানি আপনি এই বিশাল বাগান পাহারা দেন। আমি আমার পিতার কাছেই বিষয়টা শুনেছিলাম। হয়তো সেই মায়া কাটিয়েই আপনি এখান থেকে চলে যেতে পারেননি। আজকে আপনার পছন্দের খাবারগুলো নিয়ে এসেছি, দয়া করে সেগুলো মুখে দেবেন। আশা করি আপনার ভালো লাগবে। আর আপনি যদি আজকে এই স্থান ত্যাগ করে চলে যাওয়ার সংকল্প নেন, তবে যাওয়ার সময় আপনার খড়ম দুটি এই গাছের তলায় রেখে যাবেন। তাহলে আমিও বুঝতে পারবো যে আপনি এখানেই নেই। এই বলেই দেখলাম শ্বশুরমশাই ওই স্থান ত্যাগ করে পুনরায় ভিটের দিকে অগ্রসর হতে শুরু করেছেন। উল্টো দিকে চোখে পড়তেই চমকে উঠলাম আমি। দেখলাম কেউ যেন থালা থেকে একের পর এক খাবারগুলি তুলে নিচ্ছে। সেগুলি থালার উপর থেকে একে একে গায়েব হয়ে যাচ্ছে। বিষয়টি দেখবার সাথে সাথে চমকে উঠেছিলাম আমি। শিরদাঁড়াবে হিমেল রক্তের স্রোত বয়ে গিয়েছিল। এরপরে অদৃশ্য কারো ঢেকুর তোলার আওয়াজও শুনতে পেয়েছিলাম। আদপেও কি সেখানে কেউ ছিল নাকি সবটাই আমার মনের ভুল, এটা আজও পরিষ্কার হয়নি। এই কথাগুলো তোদেরকে বলার একটা বিশেষ কারণ রয়েছে। তোরা এখানে আসবার পূর্বে আমি অনেকবারই তোদেরকে এই বাগানের বিষয়ে আলোচনা করতে শুনেছিলাম। পূর্বে যখন তোর সাথে সাক্ষাৎ হয়েছিল, তখন এই বাগানটির বিষয়ে তোকে কৌতূহল প্রকাশ করতে দেখেছিলাম। সেই থেকেই আমার ভয়টা আরো অধিক পরিমাণে দানা বেঁধে শুরু করেছিল। আসলে তোর ছেলেমেয়েরা খুবই ছোট, সাথে আমারগুলো। ওরা এই বনের দিকে রাতের বেলা যেতে পারে। ভাববে গ্রাম ঘুরে দেখি, বাগানটা একটু ঘুরে দেখে আসি, ওইখানে কি রয়েছে, আদপেও কিছু আছে কিনা, এইসব বিষয়ে কৌতূহল প্রকাশের ইচ্ছেটা ওদের মধ্যে ভরপুরভাবেই কাজ করবে বইকি। তাই বললাম ওদেরকে খুব সাবধানে রাখিস, কারণ বিপদ কিন্তু কোনোদিনও বলে আসে না। বুঝতে পেরেছিস তো?
ঠাকুমা ঘাড় নেড়ে বলেছিলেন, এটা বলে তুই এক প্রকার ভালোই করেছিস, কারণ আমার ছেলে মেয়ে দুটির মনে আবার ভূত প্রেতের বিষয় একেবারেই ভয় ডর কাজ করতে দেখি না। ওরা কলকাতাতেও এদিক ওদিক চলে যায়। রাতের অন্ধকারটা ওদের বেশ প্রিয়, তাই ওরা সহজেই এই কাজ করে ফেলতে পারে। আমার বাবা বড্ড ভূতের ভয়, আমি এত সহজে এই কাজ করতে পারবো না। বেশ, আজকেই এই ডান পিঠেগুলোকে বলে দেব, রাতে যেন কোনোভাবেই সেদিকে না যায়। গেলে ব্রহ্মদৈত্যী একেবারে ছিঁড়ে খেয়ে ফেলবে। একটু বেশি ভয়টা দেখাতে হবে, না হলে কিছুতেই বেটারা সাবধান হবে না, বুঝেছিস তো? ঠাকুমা সেদিন জানতেন না আড়ালে দাঁড়িয়ে ওই ডান পিঠের দল সবটাই শুনে ফেলেছে। ফলে তারা যে নিজের কাজের বিষয় আরো ভালোভাবে সন্দিহান হয়ে পড়বে, আর সেটাই স্বাভাবিক। এই বিষয়টির অতি ঠাকুমার কোনো ধারণা ছিল না। তিনি সুহাসিনীর সাথে কথোপকথন শেষ করে নিজের ঘরে চলে গেলেন। এরপরে বড় পিসিকে ডেকে বললেন, দেখ বোতন, তোকে একটা কথা বলি। ভাই বোনেদের সাথে নিয়ে তোকে এমনিতেও পূর্ব দিকের একটা ঘরে রাতে শুতে বলেছি। আমি চাই তোরা সকলে একসাথে শান্তিপূর্ণভাবে থাকিস। এমনিতেও মাত্র কয়েকদিনের জন্য আমরা এখানে এসেছি, কাজেই আমি চাই না কোনো সমস্যা তৈরি হোক। আর একটা কথা, এই বাগানের দিকে একেবারেই যেন যাওয়া না হয়। কি রাতে কি সকালে আমি যদি দেখেছি তুমি ওদেরকে সঙ্গে করে নিয়ে সেদিকে কৌতূহল নিবারণের উদ্দেশ্যে গেছো, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বিষয়টা স্মরণে রেখো। বিষয়টা শুনে বড় পিসি ঘাড় নেড়ে সায় দিয়েছিলেন। তবে তিনি যে এতটা দুষ্টু ছিলেন সে বিষয়ে ঠাকুমার কোনো ধারণাই ছিল না। কোনো কাজ করতে বাধা দিলে সেই কাজটির প্রতি এমনিতেই বাচ্চাদের কৌতূহল অনেক বেশি বেড়ে যায়। ঠিক সেভাবেই বড় পিসিরও কৌতূহল বেড়ে গিয়েছিল। তারা একটি ঘরে জমায়েত করে বিষয়গুলি নিয়ে আলোচনা করতে শুরু করে দিয়েছিল। রাতের অন্ধকারে ওই বাগানে ঘুরতে যাওয়ার আনন্দটা সকলের মধ্যেই সমানভাবে কাজ করতে শুরু করেছিল। রাতের ওই কালো আচ্ছাদন যে এভাবেই তাদেরকে গ্রাস করতে পারে, এই বিষয়টি পূর্বেই কেউ আন্দাজ করে উঠতে পারেনি। সকালেই রাতের অপেক্ষায় ছিল। দেখতে দেখতে সন্ধে ঘনিয়ে এলো। এরপরই রাতের কালো ছায়া গোটা ক্ষেত্রটিকে ঢেকে ফেলল। বড় পিসির সে দিন গিয়েছিল সুহাসিনী মাসির দুই মেয়ে আর আমার বাবা। এই চারজনে মিলে রাতের অন্ধকারে অভিযান চালানোর উদ্দেশ্যে একেবারে উৎসুক হয়ে উঠেছিল। বড় পিসি তার ভাই বোনেদের উদ্দেশ্য করে বললেন, আজকে রাতের বেলা চুপি চুপি আমাদেরকে ওই বাগানের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। মা আমাদেরকে ওই বিষয়ে কিছুই সেভাবে বলতে চাননি। আসলে সমস্ত কিছুর গভীরে প্রবেশ করতে চান না বড়রা। আমাদেরকেই এগুলির অর্থ বুঝে নিতে হবে। তবে এটুকু বলতে পারি, সেখানে এমন কিছু রয়েছে যেটিকে কেন্দ্র করে সকলেই চিন্তিত। যাক, সেসব ভেবে কাজ নেই। এই বাগানে আম কুড়োতে যাব আমরা। আজকে মেঘ ডাকছে, ভোরের দিকে বৃষ্টিও আসতে পারে, তবে এক্ষুনি হয়তো বৃষ্টি পড়বে না। তাছাড়া কাছেই তো ভিটে, যদি তেমন দেখি তাহলে দৌড়ে বাড়িতে ঢুকে পড়বো, ক্ষতি কি? কিন্তু ওইখানে যে আম গাছটা রয়েছে সেখানে অনেক আম পড়ে থাকতে দেখেছি। গাছের নিচে যে কটা আম পড়ে থাকতে দেখবো, সেগুলোকে কচুরের মধ্যে নিয়ে চলে আসবো। এরপরে বাড়ি ফিরে কাঁচা আম কেটে নুন দিয়ে মেখে খেতে দারুণ লাগবে। কি বলিস সকলে? বড় বেশের কথাগুলো শুনে সকলে সায় দিলেও দিল না কেবল একজন, সুহাসিনী মাসির বড় মেয়ে ঝুম্পা। সে বলল, দিদি ভাই, সবই তো বুঝলাম, কিন্তু জানো তো ওই বাগানে নাকি ব্রহ্মদৈত্য থাকে। মায়ের কাছে গল্প শুনেছি, ঠাকুমার কাছেও এক দুবার শুনেছিলাম। সেই ভয়েতেই তো আমরা ওই বাগানের দিকে পাই বাড়াতাম না। সন্ধ্যের পরে সেদিকে গেলেই বিপদ হতে পারে, এমনটা সকলের মুখে শুনতে পেতাম। তাই সেদিকে যাওয়ার সাহস দেখাতাম না। বড় বেশি ঝুম্পাকে উদ্দেশ্য করে বললেন, তাহলে আর কি করা যাবে? তোরা যদি প্রাণে এতই ভয় থাকে তাহলে তুই বাড়িতেই থাক। ঝড়ের মধ্যে আম কুড়োনোর মজাই আলাদা, সেখানে না গেলে বিশ্বাস করতে পারবি না। কিন্তু তোর যখন এত ভয়, তখন আমি না হয় ওদেরকে নিয়েই চলে যাব। পরে কিন্তু আমার সামনে কাঁদুনি গাইতে আসবি না, এই বলে দিলাম। ওরা সকলেই সেদিন বড় পিসির পক্ষ নিয়েছিল, ফলে ঝুম্পাকেও শেষমেশ ওই সিদ্ধান্তেই অনড় থাকতে হয়েছিল।
ঝড়ের মধ্যে ওই স্থানটির সৌন্দর্য উপভোগের উদ্দেশ্যটিকে সেও সেদিন এড়িয়ে যেতে পারেনি। অগত্যা রাতের অন্ধকারে ঘড়ির কাঁটা দুটো স্পর্শ করবার সাথে সাথেই সকলে গুটি গুটি পায়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। এরপরে সকলেই এরপরে সকলেই সন্তর্পণে লোকের নজর এড়িয়ে বাগানের দিকে অগ্রসর হতে থাকলো। বাগানের পেছনে সকলে যা দেখলো সেটি দেখার সাথে সাথে সকলের চক্ষু একেবারে চড়ক গাছ। তারা দেখলো সারি সারি আম গাছ একে অপরের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এদের আসল উদ্দেশ্য কি সেটা বুঝতে না পেরে সকলে হো হো শব্দ হেসে উঠল। বড় পিসি বলল, ভেবেছিলাম একটা বড় আম গাছ আছে, দূর থেকে সেটাই তো নজর পড়েছিল, কিন্তু এখন তো দেখছি এখানে অনেক আম গাছ রয়েছে। তা এদিকে বেশ ভালোই হয়েছে, একসাথে অনেক আম কুড়িয়ে ফেলা যাবে। রোদে শুকিয়ে আমসি করে ফেললেও কিন্তু ভালো হবে। পাড়াগাঁয়ের এই স্বাদ জিভে লেগে থাকে। তার চেয়েও বড় কথা, গাছের টাটকা আমের স্বাদ দারুণ হয়। নি চল চল, আর দেরি করে লাভ নেই। জায়গাটা ছিল একেবারে সুনসান, সেই সাথে ঝোড়ো হাওয়া বইছিল। সোদা গন্ধের রেশটা নাকেও আসছিল। বৃষ্টি আসবার পূর্বেই মাটি থেকে উঠে আসা এই সোদা গন্ধটাই শরীর মনকে একেবারে চাঙ্গা করে দেয়। সকলে সেই দৃশ্যটিকে উপভোগ করতে লাগলো। বড় পিসি বললেন, দেখেছিস তো কত ভালো লাগছে, এই জন্যই বলেছিলাম আমার সাথে চল। দিনের বেলা বাড়িতে বসে বৃষ্টির রেশ প্রত্যক্ষ করতে তো সকলের ভালো লাগবে, কিন্তু রাতের অন্ধকারে প্রাকৃতিকে এত কাছ থেকে দেখবার সৌভাগ্য কজনেরই বা হয়ে থাকে। এই আমরা আজকে যে অভিজ্ঞতাটি সঙ্গে নিয়ে যাব, সেটা দেখবি আজীবন আমাদের মনে থাকবে। বড় পিসির কথাগুলো শেষ হওয়ার সাথে সাথেই হঠাৎ তিনি একটি কাশির শব্দ চমকে উঠে পেছনের দিকে তাকালেন। এরপরে বললেন, এই তোরা কেউ কি কারোর কাশির শব্দ শুনতে পেলি? আমি কিন্তু স্পষ্ট শুনলাম, কোনো একটা পুরুষ মানুষের কাশির শব্দ ছিল সেটি। বিষয়টা বড় পিসির মুখে শোনা মাত্রই সকলে ঘাবড়ে গেল। তাদের মধ্যে থেকে ঝুমকা বলে উঠল, ওরে বাপরে, দেখলে তো দিদি, এই কারণেই তোমাকে রাতের অন্ধকারে এখানে আসতে নিষেধ করেছিলাম। যার যে বিষয়ে ভয় কম থাকে, শুনেছি ভূতেরা নাকি তাদেরকেই নিজেদের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনবার স্বার্থে এমন ভয় দেখায় যে প্রাণী বাঁচা দুষ্কর হয়ে পড়ে। এই তোমার জ্বালায় যদি আমাদেরকে একটা বিপদ ঘটে তখন কি করব? এই রে, আমি বরং ভালোই ভালোই কেটে পড়ি। বড় পিসি সহ সকলেই তাকে চেপে ধরে বলল, এই বেটাকে ধরতো। সকলের জোরাজোরিতে ঝুম্পার সেখান থেকে চলে যাওয়া সম্ভব হলো না। বড় পিসি তাকে বলল, চুপচাপ আমাদের সাথে আম কুড়োতে থাকবি, এখন আর এই বিষয়ে কোনো কথা বলবি না, মনে থাকবে তো? কি নাকি শুনেছি, সেটা নিয়ে যদি এত ভয় পেতে হয় তাহলে আর দেখতে হবে না, চল চুপচাপ আম কুড়ো। ওরা সকলেই যে যার মতন আম কুড়োতে শুরু করলো। যে জটা পড়লো কুড়োতে থাকবো। এমন সময় সজোরে একটা বাজ আকাশের বুকে কড়কড় শব্দ ফেটে পড়তেই তার ঘন কালো নিঃশ্বাসটা এসে পড়ল তাদের গায়ে। প্রত্যেকেই চমকে উঠল। ওখানে যে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে সেটি তারা প্রত্যেকে অনুভব করতে পেরেছিল। আমার বাবা ভাঙা কণ্ঠে বলে উঠলেন, কে 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 ওখানে? কথাটা হওয়ার ছুড়ে দেওয়ার সাথে সাথে সকলে শুনতে পেল খড়মের শব্দ। কেউ যেন খড়ম পায়ে তাদের দিকেই এগিয়ে আসছে। গায়ে কাঁটা দিয়ে উঠল সকলের। ওই খড়মের শব্দটি শোনা মাত্রই সকলের কোচর থেকে বেশ কিছুটা আম মাটিতে পড়ে গেল। একে অপরের মুখের দিকে তাকাতেই বড় পিসি সকলকে উদ্দেশ্য করে বলল, আমরা সকলেই এই খড়মের শব্দটা শুনতে পেয়েছি, এ কথা ঠিক, কিন্তু কাউকে এদিকে আসতে দেখতে পাচ্ছি না কেন? যদি সত্যি এখানে কোনো অপশক্তির বাস থাকে তাহলে সেটা তো এতক্ষণে চোখে পড়ে যাওয়ার কথা ছিল। তাহলে ব্যাপারটা আদবে কি সেটা তো আন্দাজ করতে পারছি না। কিন্তু কে আসছে এদিকে? দাঁড়া, তোরা কিন্তু ভয় পেয়ে পিছিয়ে যাস না, আমার কথা শোন। এত কাল ধরে মানুষ এই বাগানটিকে কেন্দ্র করে নানা
রকমের জল্পনা কল্পনা সাজিয়ে এসেছে। আজকে যদি আমরা চাক্ষুষ কিছুকে দেখতে পাই, সেটাই বরং ঠিক হবে। তোরা এখানেই বরং দাঁড়া, আমি গিয়ে দেখে আসি ওপাশটায় যদি কাউকে দেখতে পাই। কেমন একটা বেল ফুলের গন্ধও পাচ্ছি। ঝুম্পার সাথে সাথে বলে উঠল, বর্দি, তোমাকে আবারও বলছি, সেদিকে যেও না। তুমি যার সাথে মশকরা করবে ভাবছো, সে আসলেই বেল ফুলের গন্ধ বেরোনোর কারণ তুমি হয়তো জানো না। উনি বেল গাছেই থাকেন। এই যে পেছনের দিকটায় জঙ্গলটা দেখছো, আর একটু এগোলেই একটা বড় বেল গাছ নজরে পড়বে। এই বেল গাছেই তো তার বাস। ওই গাছটার বয়স অনেক বছর। তিনি অনেক যুগ ধরেই সেখানে রয়েছেন। শুনেছি আমাদের এই বাড়ি হওয়ার আগে এই জায়গাটা একেবারেই জঙ্গলে পরিপূর্ণ ছিল। উনি ওই বেল গাছেই থাকতেন। এখানে বাড়ি হওয়ার পর থেকেই বাড়ির বড়রা তার উদ্দেশ্যে খাবার রেখে যেতেন। এই বেলগাছের তলায় খাবার রেখে আসতে হতো, উনি এসে খেয়ে যেতেন। এমনকি আমার মাও নাকি একবার নিজের চোখে বিষয়টি দেখেছিলেন। এসব সত্যি গো বর্দি, তোমাকে আমি মিথ্যে বলতে যাব কেন? আসলে আমি আমার ঠাকুমার কাছে মায়ের সাথে ঘটে যাওয়া এই কথাগুলো জানতে পেরেছিলাম, কিন্তু প্রকাশ্যে কোনোদিনও বিষয়গুলিকে নিয়ে আলোচনা করিনি। তুমি খবরদার সেদিকে যেও না। ওই বেলগাছেই কিন্তু তার বাস, আর গায়ে বেল ফুলের গন্ধ থাকে। বেল ফুল তার খুব পছন্দের। ক্রমে খড়মের শব্দটি প্রখর হতে থাকলো। ওখানে উপস্থিত সকলের পরিকি মরি করে পালিয়ে গেল। বড় পিসি কোনো তোয়াক্কা না করেই সেদিকে এগিয়ে যেতে থাকলো। এমন সময় দেখলো পুরোহিতের মতন গেরুয়া বস্ত্র ধারণ করে একটি বিশালাকার লম্বা ব্রাহ্মণ খড়ম পায়ে ঠক ঠক শব্দ করতে করতে তাদের দিকে এগিয়ে আসছেন। ওই জায়গাটি বেল ফুলের সুবাসের দ্বারা একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। ওই লোকটির মুখের দিকে তাকাতেই বড় পিসির শরীরের সমস্ত রক্ত একেবারে হিম হয়ে গেল। তিনি দেখলেন যে লোকটির চোখের স্থানে রয়েছে একটি গোলাকার গর্ত, আর সেখান থেকে আগুন বেরিয়ে আসছে। লোকটি বড় পিসির দিকে ডান হাতের বুড়ো আঙুলটিকে তীর্যকভাবে তুলে বললেন, এখানে কেন এসেছিস? জানিস না এটা আমার বিচরণের সময়? আমি এই সময় সারা রাত এই জঙ্গলকে পাহারা দিই, আর আমার অনুমতি ছাড়া এই বাগান থেকে কোনো কিছুই চুরি করে নিয়ে যাওয়া যায় না। যারা এই কাজ করে আমি তাদেরকে কোনোদিন ক্ষমা করি না। তুই ওদের নিষেধ সত্ত্বেও এখানে কেন এসেছিলি? যা, শিগগির যা, এখান থেকে চলে যা। আর যা নিয়েছিস সেগুলোকে যথাস্থানে রেখে চলে যা। চলে যা বলছি, ভয় পেয়ে গেলি নাকি? লোকটি কে তা বড় পিসির বুঝতে আর বাকি রইল না। তিনি ওই স্থান ত্যাগ করে ঝড়ের গতিতে দৌড়ে পালিয়ে গেলেন। কচুরের মধ্যে পড়ে থাকা সমস্ত আমগুলি ওইখানেই ফেলে রেখে দৌড়ে গেলেন। অন্ধকারের মধ্যে জ্ঞান শূন্যের মতন দৌড়তে থাকার কারণে সামনের একটি পাথরের ঢিপিতে পা লেগে মুচকে পড়ে যান তিনি। এরপরে তার আর কিছুই মনে ছিল না। এইসব কথা তিনি আমার ঠাকুমাকে পরে জানিয়েছিলেন, আর আমার ঠাকুমা পরে আমাকে জানিয়েছিল। পরের দিন সকালবেলা জ্ঞান ফিরে আসবার পরে ঠাকুমা বড় পিসিকে ওই বাগানের মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে খুঁজে পেয়েছিলেন। রাতে বাড়ি না ফেরায় সকলেই বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন, বিশেষ করে সুহাসিনী দেবী। পাগলের মতন এক স্থান থেকে অন্য স্থানে ছুটে বেড়াতে থাকেন। মেয়েটার যে কিছু একটা হয়ে গেছে এই বিষয়টা সম্পর্কে তিনি নিশ্চিন্ত হয়েছিলেন। কিন্তু পরে বড় পিসিকে খুঁজে পাওয়া যায় ঠাকুমা সহ বাড়ির প্রত্যেকেই বেশ নিশ্চিন্ত অনুভব করেছিলেন। তবে শুনেছিলাম বড় পিসি নাকি এরপরে প্রায় 7 দিন কোনো কথা বলতে পারেননি। কারোর কাছে আসতে দেখলেই তিনি চমকে উঠতেন আর জ্ঞান হারিয়ে ফেলতেন। বিষয়টা এতটাই ভয়াবহ আকার ধারণ করেছিল যে তিনি হয়তো কোমায় চলে যেতেন। কিন্তু ঠাকুমা বড় পিসিকে একটি বড় ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন। ঠাকুরদার পরিচিত বন্ধু হওয়ার কারণে ওই ডাক্তারটির সাথে তাদের সুসম্পর্ক গড়ে উঠেছিল। ওই ডাক্তারটি বড় পিসিকে অনেক কষ্টে সুস্থ করে তুলেছিলেন। ঘটনাটির শেষ এখানেই। কিন্তু শুনেছিলাম বড় পিসি কোনোদিন ওই বিষয়টিকে নিজের মন থেকে দূরে করে দিতে পারেনি। যে মানুষটি ভূত প্রেতে একেবারে বিশ্বাস করতে পারতেন না, তিনি এই ঘটনার পর থেকে এই ধরনের বিষয়গুলিকে মনে গেঁথে নিয়েছিলেন। এরপরে আর কোনোদিনও সুহাসিনী মাসির বাড়িতে যাওয়ার জেদ করেননি। কিছু ঘটনার রেশ এভাবেই আমাদের মনের মধ্যে থেকে যায়। বাস্তবিকতার সাথে সেগুলোর মিল কোথায়
এই বিষয়টি জানা না থাকলেও আমরা এসবের থেকে দূরে পালাতে চাই, কারণ যা অলৌকিক তা তো লৌকিক ভাবধারণার সাথেই এক প্রকার সম্পর্ক বলে। তাই যারা ভূতে বিশ্বাস করেন না, আশা করি এই ঘটনাটি শোনবার পরে তারা বিশ্বাস করতে শুরু করবেন বই কি।